নতুনের কেতন উঠছে বিশ্ব ফুটবল নতুন এক তারকা ফুটবলারের সন্ধান পেয়ে গেছে। মাত্র 2টা সিনিয়র সিজন, এরই মধ্যে বিশ্বে তাক লাগানো যে বা পায়ের প্লেয়ারের কথা বলতে চাইছি তিনি হচ্ছেন লামিন ইয়ামাল। এবং এখন এমন একটা তারকা খ্যাতি তিনি পেয়ে গেছেন, এই জায়গা থেকে এখন শুধুমাত্র উপরেই তাকানোর পালা তার। লামিন ইয়ামাল এই ছোট্ট ক্যারিয়ারের মধ্যেই এমন সব কীর্তি গড়ে ফেলেছেন, যেটার কারণে আসলে তাকে অনেকেই লিওনেল মেসির সঙ্গে তুলনা করা শুরু করেছেন, অনেকে নেইমারের সঙ্গে তুলনা করা শুরু করেছেন। ম্যাচিউরিটি দেখাচ্ছেন লামিন ইয়ামাল, এবং তাকে নিয়ে যতভাবে আমরা বিশেষায়িত করি না কেন ততই কম হবে ফুটবল বিশ্বে এই মুহূর্তে। লামিন ইয়ামাল যখন আজকে ইউএফএ নেশনস লিগের ফাইনালটা খেলতে নামবেন, অবশ্যই তার সঙ্গে গত ইউএফএ নেশনস লিগের ফাইনালের সুখস্মৃতিটা লেগে থাকবে, বা ইউরোর যেই সুখস্মৃতি রয়েছে, যেটা স্পেন জিতেছিল গতবার, সেই সুখস্মৃতি লেগে থাকবে। দুর্দান্ত পারফর্ম করেছিল স্পেন, তারা চ্যাম্পিয়ন হয়েছিল সেই টুর্নামেন্টটা, এবং নেশনস লিগের আরও একটা ফাইনালে তারা এসে পৌঁছেছে, এবং এই চ্যাম্পিয়নশিপ নেওয়ার ক্ষেত্রে তারাও কিন্তু অনেক দিক থেকে এগিয়ে থাকবে। যাদের বিরুদ্ধে তারা খেলছে, পর্তুগাল। পর্তুগাল দলটা 2016 ইউরো জিতেছিল। এবং পর্তুগালের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার যাকে বলা হয় ক্রিস্টিয়ানো রোনালদো, তার একমাত্র বড় ইন্টারন্যাশনাল ট্রফি বলতে সেই 2016 ইউরোর ট্রফিটা। রোনালদো আবারও আসছেন, বয়সটা তার 40 হয়ে গেছে, এবং আলিয়ান্স অ্যারিনাতে রোনালদোর নেতৃত্বে এই পর্তুগিজ দলটা নামবে এই তরুণ স্পেন দলটার বিরুদ্ধে। এই দুটো দলের মধ্যে যদি আমরা একটু বিভাজন করে দেখি, অবশ্যই স্পেনকে অনেকে এগিয়ে রাখতে চাইবেন, কারণ স্পেন যে ব্র্যান্ডের ফুটবলটা এই মুহূর্তে খেলছে, তাদের কালেকশনে যে পরিমাণ ফুটবলাররা রয়েছেন, এবং এই পুরো 90 মিনিট একই ইন্টেন্সিটিতে খেলার মতো যেই আইডিওলজিটা, সেটাও কিন্তু এই স্পেন দলটার মধ্যে আছে। আর পর্তুগাল, তারাও কিন্তু নামে ভারে বিশাল তারকা সমৃদ্ধ একটা দল, এবং বিগত বেশ কয়েকটা ওয়ার্ল্ড ইভেন্টের কথাও যদি বলি, ইউরোপ থেকে শুরু করে ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে, পর্তুগালকে বারবারই ফেভারিটদের তালিকায় রাখা হয়। আনফর্চুনেটলি তারা কিন্তু সেই তকমার সাথে সামঞ্জস্য রেখে তাদের ফুটবলটা খেলতে পারেনি। এবার আরও একটা সুযোগ রয়েছে পর্তুগিজ এই দলটার আর একটা ট্রফি জেতার, এবং তাদের সামনে রয়েছে স্পেন। তবে আজকে আমি বেসিক্যালি ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে নিয়ে কথা বলতে চাইছি। 220টা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে ফেলেছেন ইতিমধ্যেই, এবং 137 গোল। পৃথিবীর ইতিহাসে তার থেকে বেশি নিজের দেশের জার্সি গায়ে আর কারো কোনো গোল নেই। দ্বিতীয় অবস্থানে লিওনেল মেসি আছেন 112টা গোল দিয়ে। তো গোল স্কোরিং এর ক্ষেত্রে লেজেন্ডারি স্ট্যাটাস পেয়ে গেছেন ইতিমধ্যে ক্রিস্টিয়ানো রোনালদো, এবং আমরা যারা এই মুহূর্তে লেট 30s-এ অবস্থান করছি, আমাদেরও কিন্তু অনেকের বেড়ে ওঠার সময়টায়, বা আমরাও যখন খুব প্রপারলি ফুটবল ফলো করা শুরু করেছি, সেই সময়টায় ক্রিস্টিয়ানো রোনালদোরও উত্থানটা আমরা দেখেছি। সো একই সঙ্গে আমরা বড় হয়েছি, সেটাও কিন্তু বলা যেতে পারে। এখন ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে আলাদা করে কেন কথা বলছি, তার কারণ হচ্ছে রোনালদোর যে জন্মস্থান মাদেরা, সেখানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল 2011 সালে। এবং তার আগেই যখন রোনালদো ম্যান ইউনাইটেডের হয়ে খেলেছেন, সেই সময় থেকে আসলে তাকে আমি খুব ক্লোজলি ফলো করছিলাম, এবং খুব প্রাউড হতাম যে তার মানের একজন ফুটবলার ম্যানচেস্টার ইউনাইটেডে খেলছেন। আমি তার বিশাল ভক্ত সেই সময় থেকেই ছিলাম। তো রোনালদো যেভাবে আসলে ডেভেলপ করে গেছেন ইউনাইটেডেই, তার যদি পুরো ক্যারিয়ারের ফেসটা চিন্তা করি, সেটাও অনেকভাবে ভেঙে নেওয়া যায়। রিয়াল মাদ্রিদ ফ্যানরা অবশ্য বলবেন যে রোনালদো তাদের লেজেন্ড, বাট রোনালদো আসলে ইউনাইটেডেরও লেজেন্ড। সো সেই হিসেবে আমার কাছে মনে হয় তার ফর্মেটিভ ইয়ার্সগুলোতে তাকে যেভাবে আমরা দেখেছিলাম, সেখান থেকে 40 বছরে পা দিয়ে তিনি যে এখনো কম্পিটিটিভ ফুটবলের মধ্যে রয়ে গেছেন, সেটাও কিন্তু বিশাল একটা অ্যাচিভমেন্টের ব্যাপার তার জন্য, এবং পর্তুগালের জন্য তো বটেই। মাদেরার কথা বলছিলাম। মাদেরা দ্বীপটা বেসিক্যালি পর্তুগালের যে মেইন ল্যান্ডটা আছে তার থেকে অনেক দূরে একটা ছোট্ট একটা দ্বীপ, যদিও সেটা পর্তুগালের গভর্নমেন্টের আন্ডারেই পড়ছে, বা পর্তুগালের ভেতরেই তাদেরকে ধরা হয়। তবে দ্বীপটা পর্তুগাল থেকে এতটাই দূরে, আপনি যদি ম্যাপে দেখেন, ওয়ার্ল্ড ম্যাপে, আফ্রিকার থেকে এই দ্বীপটা বরঞ্চ বেশি কাছে পর্তুগালের থেকে যতটা না কাছে। সো মাদেরায় যখন যেতে হয়েছে, আমরা পর্তুগাল থেকে মোটামুটি 2-2.5 ঘন্টার একটা ফ্লাইট নিয়েছিলাম লিসবন থেকে। সেই ফ্লাইটটায় মাদেরাতে পৌঁছেছিলাম 2011-তে। এবং মূল যে উদ্দেশ্যটা ছিল, আসলে মাদেরা এমনিতেই একটা বড় ট্যুরিস্ট স্পট ছিলই। সেখানের আবহাওয়াটা খুবই সুন্দর। সেখানে আসলে পুরো বছরই এমন একটা আবহাওয়া থাকে যে ট্যুরিস্টরা সবসময় আকৃষ্ট হয় সেখানে যাওয়ার জন্য। তবে রোনালদোর এফেক্টটার পর মাদেরার কিন্তু পুরো ট্যুরিজমের চালচিত্রটাই পরিবর্তিত হয়ে গেছে।
রোনালদো যখন থেকে ম্যান ইউনাইটেডে ভালো করা শুরু করলেন, যখন তার প্রথম শিরোপাটা প্রিমিয়ার লিগের জেতা শুরু করলেন, যখন তিনি ব্যালন ডিওরগুলো জেতা শুরু করলেন, সেই সময় থেকে আসলে মাদেরাতেও ট্যুরিস্টদের আসার সংখ্যা বেড়ে গেছে, কারণ সবাই ক্রিস্টিয়ানো রোনালদোর প্রথম বাড়িটা বা যেখানে তার জন্ম, যেখানে তার বেড়ে ওঠা, সেই জায়গাটা দেখতে একেবারেই ভিড় জমিয়ে ফেলা শুরু করে দিয়েছিলেন। তো আমিও গিয়েছিলাম 2011-তে মাদেরাতে, সেখানেও দেখেছিলাম যে আসলে পর্তুগালের ওভারঅল পুরো দেশটাই পোস্টার বয় যদি বলতে হয়, সেখানে ক্রিস্টিয়ানো রোনালদোই আছে, এবং মাদেরাতে গেলে তো আপনি সেটা সবচেয়ে বেশি টের পাবেন। একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যেখানেই যাবেন সেখানেই ক্রিস্টিয়ানো রোনালদো, সেখানেই CR7। সো একটা ছোট গল্প বলতে চাই। মাদেরাতে যখন গিয়েছিলাম সেখানে আমরা বলছিলাম যে রোনালদোর একদম প্রথমে যে 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 বাসাটায় তিনি থাকতেন বা রোনালদোদের যে বাড়ি, সেটা কোথায়। তো মাদেরা যেহেতু একটা দ্বীপ, বোঝাই যাচ্ছে যে দ্বীপের একটা মাউন্টেন আছে। মাউন্টেনটার যত উপরের দিকে যাবেন, বলা হচ্ছিল যে সেখানে হচ্ছে স্ট্রেটা ভাগ করে করে দেয়া আছে। যারা সমতলের যত কাছে তারা হচ্ছে সবচেয়ে ধনী, যত উপরের দিকে যেতে থাকবেন তত গরিবদের থাকার জায়গা, কারণ উপরে যাওয়া, উপর থেকে নামা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। এবং রোনালদোর যে বাসা, বিশ্বাস করবেন না, সেটা কিন্তু বেশ মাউন্টেনের উপরের দিকেই ছিল। সুতরাং তিনি যে আসলে অসচ্ছল এক পরিবার থেকে এসেছেন বা স্ট্রাগলিং একটা ফ্যামিলি থেকে এসেছেন, যারা ফিনান্সিয়ালি স্ট্রাগল করছে, যাদের ইকোনমিক মিনস খুব একটা ভালো না, সেরকমই একটা লাইফস্টাইল রোনালদোর ছিল ছোটবেলা থেকে, বা সেরকম একটা ফ্যামিলিতে তিনি জন্ম নিয়েছেন। তবে তাকে কিন্তু তার পরিবার খুব দারুণভাবে আগলে ধরে রেখেছিল এবং তার ট্যালেন্টকে কদর দিয়েছিল বলেই শুরু থেকেই তার ফুটবলের প্রতি যে ভালোবাসা, সেটাকে সম্মান জানিয়ে যেভাবে পারে তাকে কিন্তু ডেভেলপ করার সুযোগটা তার পরিবার পরিজন দিয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদো বিভিন্ন ধরনের ইন্টারভিউতে পরবর্তীতে সে একই কথাই বলেছেন যে আসলে তার পরিবারের সাহায্য না থাকলে বা পরিবারের গুড উইলটা না থাকলে তিনি হয়তো ক্যারিয়ারে এই পর্যায়ে এভাবে চলে আসতে পারতেন না। তো যাই হোক, মাদেরাতে তার যে প্রথম বাড়িটা, সেটার একটা ছবি মোটামুটি ইন্টারনেটে খুবই পপুলার হয়ে আছে। আমিও আমার ছবিগুলো, পার্সোনাল ছবি যেগুলো আছে সেগুলো থেকে খুঁজে বের করার চেষ্টা করব। তবে যেহেতু আজকেই নেশনস লিগের ফাইনাল, আমি আসলে একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম যে ক্রিস্টিয়ানো রোনালদো এখনো খেলে যাচ্ছেন এবং তার যেই ডেভেলপমেন্ট, তার যে গ্রোথ, তিনি যেভাবে আসলে বিশ্ব ফুটবলকে ডমিনেট করছেন, এবং শুধু ফুটবল নয়, তিনি বিজনেস এন্ড থেকে যেভাবে ওয়ার্ল্ড ফুটবলকে ডমিনেট করছেন, সেটা কিন্তু অনেকভাবেই অনেক দিক থেকে শিক্ষণীয়। আমরা লামাসিয়ার প্রোডাক্টদের নিয়ে বলতে পারি, অবভিয়াসলি তারা এমন একটা কালচারে বড় হয়েছেন, এমন একটা কালচার তাদের ডেভেলপমেন্ট হয়েছে, এবং তারা সেই ক্লাব ধরেই যখন এগিয়ে যান, তাদের ট্যালেন্টটা প্রস্ফুটিত করার যতটা সম্ভব সুযোগ তাদের ক্লাব কিন্তু তাদের দেয়। সো লামিন ইয়ামাল তিনি যখন বড় হচ্ছেন, তাকে নিয়ে কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের আলোচনা, অনেক ধরনের কথাবার্তা হচ্ছে। ক্রিস্টিয়ানো রোনালদোকে যখন গতকাল জিজ্ঞাসা করা হয়েছিল যে লামিন ইয়ামালকে আপনার কেমন লাগে বা অ্যাজ আ প্লেয়ার আপনার কি মনে হয়, তিনি কিন্তু সবার আগে বলেছেন যে লামিন ইয়ামাল যে ধরনের ন্যাচারাল ট্যালেন্ট, ওকে ওর মতো থাকতে দেন, ওর মতো বড় হতে দেন, খুব বেশি ওর উপর প্রেশার চাপিয়ে দেবেন না। হয়তো রোনালদো নিজেরই যে পুরনো স্মৃতি আছে সেখান থেকেই আসলে খানিকটা শিক্ষণীয় ওয়ার্ডস অফ উইজডম দিয়ে যাচ্ছেন, কারণ তিনিও জানেন কিভাবে একটা হার্ডশিপ থেকে বেরিয়ে এসে তারপর বিশ্বের সেরা প্লেয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়। মাদেরা সে ছোট্ট ছেলে, আজ তার বয়স 40, এবং আজ তিনি আরও একটা নেশনস লিগ ফাইনালে নিজের দেশকে প্রতিনিধিত্ব করবেন, নিজের দেশের ক্যাপ্টেন্স আর্মব্যান্ডটা পরবেন, এবং শেষ সময়টায় এসে তিনি যার বিরুদ্ধে খেলবেন, তিনি এই মুহূর্তে ওয়ার্ল্ড ফুটবলের সবচেয়ে এক্সাইটিং ইয়াং ট্যালেন্ট। রোনালদো যে ফুরিয়ে যাননি তার প্রমাণ হচ্ছে যখন পর্তুগাল এবং স্পেনের ফাইনালটা অনুষ্ঠিত হবে, সেটা কনফার্ম হয়েছে, দুই দলে যখন সেমিফাইনাল উতরে গেছে, তখন কিন্তু যত ধরনের সোশ্যাল মিডিয়া পোস্টার্স আছে, যত ধরনের ক্রিয়েটিভস আছে, সব জায়গায় কিন্তু এক প্রান্তে রোনালদো, এক প্রান্তে লামিন ইয়ামালকে রাখা হয়েছে, অর্থাৎ একটা স্পেকট্রামের একেবারে এপাশ এবং ওপাশ। একজন হচ্ছেন ফিউচার, একজন হচ্ছে তার ক্যারিয়ারের একেবারে শেষ দিকে। তবে এই দুজনের মুখোমুখিটা এই কারণেই আরও বেশি আলোচিত, আরও বেশি এক্সাইটিং। তার কারণটা হচ্ছে রোনালদোর শেষটা আমরা এখনো দেখিনি, এখনো তিনি জাতীয় দলের জার্সিতে গোল করে যেতে পারেন, সেই ব্যাপারটা কিন্তু তিনি প্রমাণ করে যাচ্ছেন। আরও একবার যে তাকে দেখার প্রিভিলেজ ন্যাশনাল টিমের জার্সিতে, সেটা আমাদের জন্য বিশাল একটা ব্যাপার, স্পেশালি যারা আমরা ক্রিস্টিয়ানো রোনালদোকে তার ক্যারিয়ারের শুরু থেকে ফলো করে আসছি। লামিন ইয়ামালের জন্য একটা বিরাট উপলক্ষই হওয়ার কথা, রোনালদোর সঙ্গেও তিনি খেলেছেন, সেই ব্যাপারটাও তিনি যখন পরবর্তীতে বলবেন, সেটাও কিন্তু বিশাল একটা স্টোরি হবে তার জন্য। তো দেখা যাক শেষ পর্যন্ত ফাইনালের রেজাল্টটা কি হয়। আমি ওয়াচ অলংয়ে আসার চেষ্টা করব আজকে স্পেন ভার্সেস পর্তুগালের এই ফাইনালটায়, এবং সেই সাথে অবভিয়াসলি একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম, রোনালদোর আরও একটা ম্যাচ দেখব, পর্তুগালের জার্সিতে তিনি খেলবেন,
আশা করব তিনি তার সম্মানটা বজায় রেখে, তার যতটুকু ডিগনিটি রয়েছে সেটা বজায় রেখে একটা ভালো পারফরমেন্স দেবেন, আমাদেরকে আবারও নস্টালজিয়ায় নিয়ে যাবেন এবং ওভারঅল স্পেন পর্তুগাল ম্যাচে এমন একটা ইম্প্যাক্ট রাখবেন যাতে করে তাকে মানুষ এই বয়সে এসেও মনে রাখতে পারে। নতুন ফ্যানরাও যেন বুঝতে পারেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো কে। আপনারা রয়েছেন অল স্পোর্ট এপিপির সঙ্গে। ভালো থাকবেন সবাই।